আব্দুল খালেক মোল্লা, তৌসিফুর রহমান, বিভাস সর্দার। কি হলো এদের? বিলম্বিত বোধোদয়। আব্দুল খালেক মোল্লা মেটিয়াবুরুজের তৃণমূলের বিধায়ক, তৌসিফুর বসিরহাটের, আর বিভাস বারুইপুর পূর্বের। এরা তিনজনে সমস্বরে বলেছেন যে ওনার ছবি ছাড়া 500টা ভোটও পেতাম না। ওনার মানে আপনারা একটু অবাক হতে পারেন, উনিটা আবার কে? উনি মানে আমাদের তিনি, হীরক রানী, প্রতিষ্ঠিত চোর। ওর ছবি ছাড়া 500টা ভোট পেত না। এই কথাটা একেবারে 16 আনার উপর 18 আনা ঠিক বলেছে ঋতপন্থী এই 3 তৃণমূল বিধায়ক। হীরক রানী 15 বছর ধরে চুরি, বাটপারি, ডাকাতির মহা সাম্রাজ্য একেবারে সুপ্রতিষ্ঠিত করেছেন, এটা যেমন সত্যি, তেমনি রাজনৈতিক নেত্রী হিসাবে তিনি যে বেশ উঁচু দরের, এটাও সত্যি। দেখুন, তৃণমূল কংগ্রেস যে ভোটটা পেয়েছে 40% কাছাকাছি, তার সিংহভাগ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট, আর কিছু হিন্দু ভোট পেয়েছে। বিজেপি সংখ্যালঘু ভোট পায়নি বললেই চলে, হয়তো খুব সামান্য পেয়েছে, যেটা পার্সেন্টেজেই আসে না, আর বাকিটা সনাতনী ভোট। সনাতনী ভোটের এমন মেরুকরণ হয়েছিল 2026-এর বিধানসভা নির্বাচনে, তাই মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় 7খানি আসন পেয়েছে বিজেপি, মালদাতে 6টি আসন। তাহলে তৃণমূলের যে বিধায়করা জিতেছেন তারা সংখ্যালঘু ভোটে জিতেছেন। মেটিয়াবুরুজের আব্দুল খালেক মোল্লা তো মুসলমান ভোটে জিতেছেন, তৌসিফুর মুসলমান ভোটে জিতেছেন, বারুইপুর পূর্বে বিভাস সর্দার মুসলমান ভোটে জিতেছেন, বিমান ব্যানার্জি মুসলমান ভোটে জিতেছেন। এই 3 বিধায়ক ঋত শিবিরে ছিলেন, কিন্তু আমার কাছে যা খবর আছে এরা আর বেশি দিন ঋত শিবিরে থাকবেন না। তার কারণ তাদের মনে হয়েছে যে ঋত শিবিরে থাকলে পরে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না। ইতিমধ্যে জনমানসে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, ঋত তৃণমূল আসলে বিজেপির বি টিম, বিজেপির কথায় ওঠে, বিজেপির কথায় বসে, মাঝে মধ্যে কিছু লোক দেখানো বিরোধিতা করে, যেগুলো না করলে লোকে মানে কাছে 100% বিশ্বাসযোগ্যতা থাকবে না, আছে কিনা আমি জানি না। তাই মাঝে মধ্যে কিছু উপর চালাকি করে কিছু বিরোধিতা করে, কিন্তু জনমানসে এই ধারণাটা বদ্ধমূল, এরা বিজেপির বি টিম। কেন ঋত তৃণমূলের সৃষ্টি, কেন সেখানে সব হিস্ট্রি শিটার্সরা জড়ো হয়েছে, এ বিষয়ে আপনারা জানেন, আমি বহুবার বলেছি, আর একটা শব্দ এই বিষয় নিয়ে খরচ করব না। কিন্তু ঋত শিবিরে থেকে যারা বুঝতে পারছেন যে রাদের রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু নেই, তারা কিন্তু এখন ঋত শিবিরের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন, শুরু হয়ে গেছে। যেমন 10ই অগাস্ট বিধানসভায় কুণাল ঘোষের উদ্যোগে কালীঘাটপন্থী তৃণমূল 9ই অগাস্ট হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ করেছিল। সেখানে ঋত শিবিরের 3 তৃণমূল বিধায়ক এসে হাজির, এবং তাদের বক্তব্য সবার উচিত এই প্রতিবাদে সামিল হওয়া। খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা বঙ্গ রাজনীতির ক্ষেত্রে, কারণ ঋত শিবির যতই দাবি করুন না কেন, তাদের সঙ্গে এতজন বিধায়ক আছেন, এতজন সাংগঠনিক নেতা আছেন, আসলে সংখ্যা থাকতে পারে, ঋত শিবিরের সঙ্গে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের দূর দূরান্তের কোনো যোগাযোগ নেই। এই সত্যটা ঋতব্রতও জানে, হয়তো একান্তে স্বীকারও করে, কিন্তু পরিস্থিতির চাপে বা বাধ্যবাধকতায় বা নিজের কোনো রাজনৈতিক উচ্চাশা চরিতার্থ করার জন্য
এই ঋত তৃণমূল যার জনক ঋতব্রত সেটা তৈরি হয়েছে। একই অবস্থা কিন্তু এনসিপিআই এর, এরা না ঘরকা না ঘটকা। এখনো পর্যন্ত ওদের তৃণমূলের সঙ্গে থাকতে হবে যতক্ষণ না সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে শিবসেনার 6 জন সাংসদের একনাথ সিন্ধে শিবসেনায় যোগ দেওয়া, স্পিকারের স্বীকৃতি দেওয়া, সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে উদ্ধব শিবিরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, কপিল সিব্বলের সওয়াল, এখনো পর্যন্ত কিন্তু শুনানি শেষ হয়নি। কবে রায় আসবে আমরা জানি না। 10ই অগাস্ট সুপ্রিম কোর্টে এই শুনানিতে স্পিকারের পক্ষের আইনজীবী উপস্থিত ছিলেন না। 2 সপ্তাহ শুনানি পিছিয়ে গেছে। 2023 সালে মহারাষ্ট্রের রাজ্যপাল বনাম মিস্টার দেশাই তার মামলায় সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চের ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে। তারা বলেছে কোনো একটি রাজনৈতিক দলের সংসদীয় শাখা বা পরিষদীয় শাখা ইচ্ছে মতো কোনো দলের সঙ্গে মিশতে পারে না, আলাদা কোনো ব্লক হিসাবে নিজের অস্তিত্ব জাহির করতে পারে না। একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে তখনই মিশে যেতে পারে যখন মূল রাজনৈতিক দল সেই সিদ্ধান্ত নেয়। সংসদীয় দল এবং পরিষদীয় দল মূল রাজনৈতিক দলের ইন্টিগ্রাল পার্ট, তাদের আলাদা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। তাই উদ্ধব শিবসেনার দায়ের করা মামলার কি ফয়সলা হবে সেটা নিয়ে আমি আগাম কোনো ভবিষ্যৎবাণী করতে রাজি নই। সুপ্রিম কোর্ট অনেক রকম পর্যবেক্ষণ করে, কিন্তু শেষ পর্যন্ত রায়টা সেই পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। এটা অতীতে আমরা অনেকবার দেখেছি। কিন্তু ওই মামলার ফয়সলা না হওয়া পর্যন্ত এনসিপিআই সাংসদদের ভাগ্য কিন্তু অনিশ্চিত। তারা এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ, তৃণমূলের জন্য সংসদে যে আসন বরাদ্দ সেখানেই তাদের বসতে হবে। লোকসভা এবং রাজ্যসভার ওয়েবসাইটে তৃণমূলের সাংসদ হিসাবেই তাদের পরিচিতি হয়েছে। এখন ধরুন যদি সংবিধান সংশোধনী বিল আসে, তাহলে কিন্তু এনসিপিআই এর সাংসদরা সরকারের পক্ষে ভোট দিতে পারবেন না। হ্যাঁ, কখন পারবেন? যদি ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন যে এই সংশোধনী বিলকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস, তখনই এনসিপিআই এর সাংসদরা কিন্তু বিলের পক্ষে ভোট দিতে পারবে। কিন্তু যদি তৃণমূল বলে না আমরা এই বিলের বিরোধিতা করব, এনসিপিআই এর সাংসদরা কিছুতেই দলীয় হুইপ অমান্য করে এই বিলের পক্ষে সংসদে ভোট দিতে পারবেন না। তাহলে তাদের সদস্য পদ কিন্তু খারিজ হয়ে যাবে। ধনী ভোট হলে আলাদা কথা, কিন্তু এগুলো তো ধনী ভোট হয় না, এটা বাটন টিপে ভোট হয়। সেই জন্য অনেকেই উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছেন। 3 সংখ্যালঘু সাংসদ খালিলুর, তারপরে আবু তাহের আর ইউসুফ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন, মনসুখ মান্ডভিয়ার সঙ্গে বৈঠক করেছেন। কখনো তারা রেলের দাবি জানাচ্ছেন, কখনো ইপিএফও দপ্তর চাইছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেছেন যে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে তারা দাবি সনদ পেশ করেছেন। তারা বলছেন তারা এনসিপিআইতেও নেই, তারা এনডিএতে নেই, তারা বিজেপিতে নেই। মানে একটা অদ্ভুত পরিস্থিতি। এবং কয়েকদিন আগে সম্ভবত কাকলিদেব একটা পোস্ট করেছিলেন, কাউকে বিশ্বাস করা যায় না ইত্যাদি ইত্যাদি, যাই না। তারপরে সেই পোস্টটা উনি ডিলিট করেছেন কিনা। এরা খুব লাফিয়েছিল, ভেবেছিল গিয়ে কেন্দ্রে মন্ত্রী হবে, শাসন মন্ত্রক পাবে। এখন সব বিষবাও চলে, কবে কি হবে কেউ জানে না। আর বিজেপি নেতৃত্বরা এদের বিষয় নিয়ে একটা উৎসাহ হারিয়ে ফেলেছে। তার কারণ বঙ্গ বিজেপির অভ্যন্তরে এদেরকে নিয়ে যে তীব্র প্রতিবাদ হচ্ছে, দলের কর্মী, সমর্থক এবং বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে যারা যুক্ত, তারা বলছেন এগুলো কি হচ্ছে? যাদের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতায় এসছে তারা এখন আমাদের সঙ্গে গা ঘাসাঘাসি করবে।
নিচের তলার এবং রাজ্য নেতৃত্বের কাছ থেকে এই ফিডব্যাক পেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন ধীরে চলনীতে নিচ্ছে। পরে দেখা যাবে। এনসিপিআই এখন তাদের আর অগ্রাধিকার নেই, কোনো সংসদের বিশেষ অধিবেশনও বসার সম্ভাবনা নেই, সংখ্যাও জোগাড় হয়নি, সুপ্রিম কোর্টের রায় ঝুলে আছে। তাহলে এনসিপিআই সাংসদরা এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সরু সুতোর উপর চলছে। তাদের মধ্যে অনেকজন আবার কালীঘাট তৃণমূলের কাছে বার্তা পাঠিয়েছেন যে আমরা আছি, ঠিক সময়ে আমরা বেরিয়ে আসব। একই অবস্থা ঋত তৃণমূল শিবিরে। যতই সাহসী মুখ করুন না কেন ঋতব্রত, উনি ভিতরেও জানেন তিনি পরিষদীয় দলনেতা হয়েছেন, অরূপ রায় চেয়ারম্যান হয়েছেন। ঋতব্রত, অরূপ রায়, ববি হাকিমের নামে ভোটে দাঁড়ালে নোটার থেকে কম ভোট পাবেন না, এটা জানেন। অনেকে রাজনৈতিক কেরিয়ার শেষ হওয়ার মুখে, এটাই শেষ টার্ম তাদের কিছু যায় আসে না। যারা আগামী 15-20 বছর রাজনীতি করবেন, ঋত তৃণমূল শিবিরে গিয়ে ভিড়েছেন, তারা কিন্তু বার্তা পাঠাচ্ছেন কালীঘাট তৃণমূলের কাছে। তার একটা ঝলক আমরা দেখলাম 10ই আগস্ট বিধানসভায়, যখন ঋত শিবিরের 3 বিধায়ক বললেন ওর ছবি ছাড়া 500টা ভোটও পেতাম না। একদম সঠিক কথা বলেছেন। তৃণমূলের সিম্বল নিয়ে, তৃণমূলের তহবিল নিয়ে যারা জিতেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবি এবং তৃণমূলের নির্বাচনী প্রতীককে ব্যবহার করেই জিতেছেন। তাদেরকে মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে। এই সত্যটা তো স্বীকার করে নেওয়া উচিত। সত্যের অপলাপ করে তো কোনো লাভ নেই, এটা বাস্তব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার এক তীব্র সমালোচক। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিষ্ঠিত চোর, এটা আমি বিশ্বাস করি। শুভেন্দুবাবু যেটা বলেছেন প্রমাণ করে দেবেন, আমি জানি শুভেন্দুবাবু প্রমাণ করে দেবেন। এ রাজ্যে বিগত 15 বছর ধরে যে লুট তরাজ চলেছে, তার দায় ওই কালীঘাট এবং ক্যামাক্সপেটে। ওই 75-25-এর যে ফর্মুলা, তার জন্যই বাংলার আজ এই সার্বিক অবক্ষয়। কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একজন পরিণত রাজনীতিবিদ, তার একটা নেটিভ ইন্টেলিজেন্স আছে, এবং যারা তৃণমূলের টিকিটে জিতেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি ব্যবহার করে জিতেছেন। এটা নিয়ে তো কারো মনে কোনো সন্দেহ থাকতে পারে না। এখন তারা ভুল বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান পৃষ্ঠপোষক বলতে পারেন, কিন্তু তাতে ভুলবে না ওই 3 জন বিধায়ক যে আলাদাভাবে বেরিয়ে এলেন, প্রতিবাদে সামিল হলেন, এটা কিন্তু সূচনা। আগামী দিনে ঋত শিবিরে বিক্ষুব্ধ বিধায়কদের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে। যতই ঋত শিবির বড় মুখ করে বলুন এগুলো কিছু নয়, ওদের মনে হয়েছিল ওরা গেছিল, আসলে বিষয়টা তা নয়। আস্থা বিশ্বাসের ঘাটতি, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেরই দুশ্চিন্তা আছে, এলাকায় অনেকে যেতে পারছেন না, প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তাই তারাও কিন্তু সময় এবং সুযোগ বুঝে ঋত শিবির ত্যাগ করবে। তবে ঋতব্রত কিন্তু নিজের কেন্দ্রে নিয়মিত যান, সেখানে জনসংযোগও করেন, তার কিন্তু ব্যক্তিগতভাবে কোনো সমস্যা হয়নি। এখন রেজিনগর বিধানসভার উপনির্বাচন। দেখুন, বেলডাঙ্গা মতো সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে, মানে হিন্দু ভোটের 100% কনসলিডেশন। রেজিনগর হুমায়ুন ছেড়ে দিয়েছেন, তার ছেলে দাঁড়াবেন বলে শোনা যাচ্ছে। শুভেন্দুবাবু কিছুদিন আগে মুর্শিদাবাদে গিয়ে বলেছেন যে রেজিনগর আমাদের দিন, উন্নয়ন কাকে বলে দেখিয়ে দেব। মাঝে স্যাটা ভেঙে দেব বলে হুমায়ুন গর্জন করেছিলেন, পুলিশ ডেকেছিল, মাঝে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে 25 মিনিট কথা বলেছেন। দেখুন, রেজিনগরে শেষ পর্যন্ত কি হুমায়ুনের ছেলে দাঁড়াবেন, এই প্রশ্নটা আছে, নাও দাঁড়াতে পারে। রেজিনগরে বিজেপি কিন্তু চেষ্টা করবে হিন্দু ভোটের সর্বাত্মক মেরুকরণ ঘটিয়ে ওই আসনের জয় ছিনিয়ে নেওয়া, যাতে শুভেন্দুবাবুর মুকুটে একটা নতুন পালক জুড়বে। একে রেজিনগর সিটে আপাত দৃষ্টিতে বিজেপির জয়ের সম্ভাবনা নেই,
কিন্তু রাজনীতিতে সবসময় নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি হয়, লড়াই হাড্ডাহাড্ডি হবে। হুমায়ুনের ছেলে যদি শেষ পর্যন্ত না দাঁড়ায়, বিজেপির পক্ষে লড়াইটা অনেকটা ইতিবাচক হবে বলতে পারি। আর এবার ঋত তৃণমূল ওখানে প্রার্থী দেবে কিনা সেটা দেখতে হবে। কালীঘাট তৃণমূল নিশ্চয়ই দেবে, ঋত তৃণমূল কি করবে, বাম কংগ্রেস তো দেবেই। সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তবে ঋত তৃণমূল প্রার্থী দিলে ওখানে ঋত তৃণমূলের প্রার্থী নোটার থেকে কম ভোট পাবে, এটা আমি আগাম বলে রাখলাম। কিন্তু সংখ্যালঘু ভোট, মুর্শিদাবাদে হুমায়ুন যখন বাবরি মসজিদ গড়ার কথা বলেছিলেন তার একটা অভিঘাত পড়েছিল, তাই সংখ্যালঘু ভোট একটা তৃণমূলের পক্ষে পড়েনি 2026-এ, নইলে বিজেপি 7টা আসন পায় না ওখানে। 2021-এ একটা পড়েছিল, সেজন্য 20টা আসন পেয়েছিল। কিন্তু মালদায় কংগ্রেস আশা করেছিল যে তাদের এবং বিজেপির মধ্যে লড়াইটা হবে, কিন্তু মালদায় দেখা গেল যে তৃণমূল 6টা, বিজেপি 6টা। অর্থাৎ সংখ্যালঘুরা মালদায় বুঝেছিলেন যে ঠিক আছে, তারা তৃণমূলের প্রতি তাদের রাগ, ক্ষোভ অনেক কিছু আছে, তোলাবাজির অভিযোগ আছে, কিন্তু তারা ভোটটা ভাগ করতে চায়নি। সেই জন্য তারা কংগ্রেসকে না বেছে তৃণমূলকে দিয়েছিল, কারণ কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল না। আগামী দিনে বাংলায় সংখ্যালঘু ভোট কোনো একটি রাজনৈতিক দল বা জোটের পক্ষে একটা হবে। কেউ সংখ্যালঘু ভোট কিন্তু সেভাবে ভাগ করতে পারবেন না। 1-1টা আসনে করতে পারেন, কিন্তু সংখ্যালঘু ভোট কোনো জোট বা কোনো একটি দলের পক্ষে একটা হওয়ার সম্ভাবনা বেশি। তৃণমূল আর সংখ্যালঘু ভোট পাবে না সেভাবে, কারণ মুসলমানদের ভরসা চলে গেছে তৃণমূলের উপর থেকে। কারণ নির্বাচন পরবর্তী তৃণমূলের খেয়েই আকচি সবার সামনে পরিষ্কার হয়ে গেছে। তাই সংখ্যালঘুদের ত্রাতা হিসাবে, মাসিহা হিসাবে বাম কংগ্রেসের উত্তরণ কিন্তু এখন সময়ের অপেক্ষা মাত্র। দেখবেন সংখ্যালঘু ভোট কিন্তু আর ভাগাভাগি হবে না। অনেকে বলছেন না যে ঋত তৃণমূল কাটবে, কালীঘাট তৃণমূল কাটবে, হুমায়ুন কাটবে, সামান্য 1% কাটবে, কিন্তু লক স্টক অ্যান্ড ব্যারেল 100-র মধ্যে 90টা সংখ্যালঘু ভোট আগামী দিনে বাম কংগ্রেস জোটের পক্ষে যাবে। কারণ সংখ্যালঘুরা আর তাদের ভোট ভাগ করতে দেবেন না, এটা আমার রিডিং। পরিশেষে বলি, তাসলিমা সমাজ মাধ্যমে বামেদের এক হাত নিয়েছেন। আসলে বামেরা ওনাকে তাড়িয়েছিল। 19 বছর বাদে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারী সরকার তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে এনেছেন। সেটা বামের নেতাদের খুব রাগ হচ্ছে। তারা যেটা পারেননি, প্রগতিশীল ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী বামেরা যেটা পারেননি, শুভেন্দুবাবু দেখিয়ে দিয়েছেন। এবং তারা তাসলিমাকে বিজেপির এজেন্ট বলছেন কার্যত। তাসলিমা বলেছেন যে বামেদের এত গাত্রোত্থাহের কারণ কি, এত রাগ কেন তাদের? তারা তো তাড়িয়েছিলেন আমাকে, তাসলিমা বলছেন 19 বছর আগে। বিজেপি আজকে আমাকে নিয়ে এসছে, তার মানে কি এই যে বিজেপি যা বলবে আমি তাই বলবো? আমি কি কেজ প্যারোট? না, আমি ধর্মনিরপেক্ষ, মৌলবাদ বিরোধী, নারী শক্তির পক্ষে কথা বলে একজন মানুষ, সেটা আমি বলবই। বামেদের এত চিরবির করে জুলুনি হচ্ছে কেন? তসলিমা সঙ্গত এই প্রশ্নটা তুলেছেন, যার উত্তর বাম নেতাদের কাছে নেই। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার।
উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।